আমাকে দেখলেন। মিস্টার, কি নাম আপনার জানি না, আসুন। তুমি এসো মালি। জমকালোভাবে সাজানো একটা বড় অফিস ঘরে ঢুকলাম আমরা। দেখলাম জানালার চৌকাঠে বসে পা নাচাচ্ছে মিস্টার স্টিফেন সমার্স। এখানে আমরা একা। গুরু গুরু করে উঠল স্যার আলেকজান্ডারের গলা, ঠিক যেমনভাবে বোয়া কনস্ট্রিক্টর কথা বলে খাঁচায় বন্দি খরগোশের সঙ্গে। নার্ভাস নার্ভাস বোধ করে বলে উঠলাম আমি। হাসি চাপতে গিয়ে জানালার দিকে ফিরল মিস্টার স্টিফেন সমার্স। কাঁধ ফুলে ফুলে উঠল তার। মালি উডেনের চোখে বুদ্ধির ভোঁতা একটা ঝিলিক দেখা গেল 3 মিনিট পর। কৌতুকটা তার মাথায় আঘাত করল। বিড়বিড় করে বোয়া কনস্ট্রিক্টর ও খরগোশ নিয়ে কি যেন বলে জোরে একবার হেসে উঠল সে। আপনার কথা আমি ঠিক মতো শুনতে পাইনি স্যার, বললেন স্যার আলেকজান্ডার। আবার একবার বলবেন কি? রাজি নই আমি আবার বলতে। চুপ করে থাকলাম। এবার তিনি বললেন, তাহলে নিলাম। ঘরে কি বলেছিলেন সেটা আবার বলুন। দরকার কি? মৃদু আপত্তির সুরে বললাম, যা বলেছি সেটা সেটা তো আপনি ঠিকই বুঝেছেন। ঠিক। সময় নষ্ট করার কোনো অর্থ নেই। চরকির মতো ঘুরে উডেনের দিকে তাকালেন স্যার আলেকজান্ডার। দরজার কাছে দাঁড়িয়ে আছে উডেন, হাতে ফুলের গাছ। এবার বাধা। এবার হ্যাঁ, বলো তুমি ওটা কেন কিনেছ? এবার গাধা, বলো তুমি ওটা কেন কিনেছ? গর্জে উঠলেন তিনি। জবাব দিল না উডেন, খালি সামান্য দুলল। আবার গাধা সম্বোধন করে একই কথা জানতে চাইলেন স্যার আলেকজান্ডার। এবার ফুলের গাছটা একটা টেবিলের উপর নামিয়ে রেখে জবাব দিল উডেন, আবার যদি আমার নাম বিকৃত করে ডেকেছেন স্যার, তাহলে আপনি যেই হন না কেন মাথায় ঘুষি খাবেন। কথা শেষ করে শার্টের হাতা গোটাতে শুরু করলো সে। বেরিয়ে এলো বাদামি পেশিবহুল হাত। আমি ভেতরে ভেতরে গা ছাড়া একটা ভাব অনুভব করলাম। এগিয়ে এলো স্টিফেন সমার্স, বলল, দেখো বাবা, এরকম করে লাভটা কি? ব্যাপার তো সোজা। আমি উডেনকে বলেছি যত দাম হোক গাছটা কিনতে। তার উপর ওকে লিখিত অনুমতি দিয়েছি আমার হয়ে নিলাম ডাকতে। এখন আর কিছু করার নেই। এটা ঠিক যে ভাবতে পারিনি 2300 পাউন্ডে উঠবে গাছটার দাম। ভেবেছিলাম বড় জোর 300 পাউন্ড হবে। কিন্তু উডেনের কোনো দোষ নেই। ও শুধু নির্দেশ পালন করেছে। নির্দেশ পালন করেছে বলে ওকে দায়ী করা যায় না। মনিব, একেই বলে, মন্তব্য করল উডেন। আচ্ছা, বললেন স্যার আলেকজান্ডার, তো কিনেছ তুমি। এবার বলো দামটা কিভাবে শোধ দেবে। মিস্টার স্টিফেন সমার্স মিষ্টি করে উত্তর দিল, আমি আশা করছি দামটা তুমি দিয়ে দেবে। এর 10 গুণ দিলেও এমন কিছুই কমবে না তোমার। এখন তুমি যদি না দাও, তাহলে আমার নিজেকেই দাম পরিশোধের ব্যবস্থা নিতে হবে। মার উইল থেকে কিছু টাকা আমি পেয়েছি, তুমি জানো। ওখান থেকে গাছটার দাম শোধ করে দেব। এতক্ষণ স্যার আলেকজান্ডার যদি রেগে থাকেন, এবার তিনি শেকল দিয়ে আটকানো খেপা সার হয়ে গেলেন। ঘর জুড়ে পায়চারি শুরু করলেন তিনি। এমন সব কথা বলতে লাগলেন যা তার মুখে একেবারে মানায় না। কিছুক্ষণ পর পরিচান্ত হয়ে ছুটে গেলেন একটা ডেস্কের কাছে। 2300 পাউন্ডের একটা চেক কেটে কাগজটা মুচড়ে গোল করে ছুঁড়ে দিলেন ছেলের মাথা লক্ষ্য করে। গর্জন ছেড়ে বলতে লাগলেন, অলস শয়তান ছোকরা, আমি তোমাকে অফিসে বসিয়েছিলাম যাতে সম্মানজনক ব্যবসা শেখো, নিয়ম ধরে চলা শেখো, যাতে ব্যবসা বুঝে নাও। কি হলো? ঘোড়ার রেস বা তাসের জুয়ায় সব টাকা নষ্ট করতে, তাও বুঝতাম। ভদ্রলোকের কাজ করেছো। এমনকি খারাপ কোনো মেয়ে মানুষের সঙ্গে থাক, আর কিছু বলতে চাই না। না, তোমাকে শখ তোমার শখ বিশ্রী ফুল জোগাড় করার, গরু খায় এমন জিনিস জোগাড় করার। ক্লার্করা অফিসের পেছনের বাগানে
চাষ করে এমন জিনিসের প্রতি তোমার যত ফালতু আগ্রহ। প্রাচীন রুচি, বললাম আমি। আদম তো বাগানেই বাস করত। তুমি তোমার নোংরাটে রুক্ষ চুলওয়ালা চিকন বন্ধুটাকে চুপ থাকতে বলো। নাক দিয়ে ঘুত করে আওয়াজ ছাড়লেন স্যার আলেকজান্ডার। আমি এইমাত্র বলতে যাচ্ছিলাম নিজের নাম ডুবিয়ে আমি তোমার ঋণ শোধ করেছি, আর আমি সহ্য করব না। ত্যায্যপুত্র করব তোমাকে। হ্যাঁ, যদি বিকেল 4টে পর্যন্ত বেঁচে থাকি, তাহলে উকিলের অফিস বন্ধ হবার আগেই তুমি হয়ে যাবে ত্যায্যপুত্র। আজই, এখন আমি ফার্ম থেকে বের করে দিচ্ছি তোমাকে। যেখানে খুশি গিয়ে যেভাবে পারো রোজগার করো। তুমি চাইলে অর্কিড খুঁজেও জীবন পার করতে পারো। আমার আর কিছুই বলার নেই। থামলেন স্যার আলেকজান্ডার, হাঁপাতে শুরু করলেন। আর কিছু বলবে বাবা? পকেট থেকে চুরুট বের করে জিজ্ঞেস করলো মিস্টার স্টিফেন সমার্স। আবার খেপে উঠলেন স্যার আলেকজান্ডার। হ্যাঁ, শীতল রক্তের তরুণ ভিক্ষুক। তুমি টুইকেনহামের যে বাড়িতে থাকো ওটা আমার। ওখান থেকে চলে যেতে হবে তোমাকে। ওটার অধিকার বুঝে নিচ্ছি আমি। অন্য ভাড়াটেদের মতো 1 সপ্তাহের নোটিশ নিশ্চয় দেবে তুমি আমাকে। চুরুট ধরালো স্টিফেন সমার্স। যদি না দাও, তাহলে তোমাকে কোর্টের নির্দেশ জোগাড় করতে হবে। নতুন করে জীবন শুরু করতে হলে কিছু জোগাড় যন্ত্রের ব্যবস্থা করতে হবে আমাকে। প্রস্তুতির জন্যে সময় দরকার আমার। স্যার আলেকজান্ডারের চোখে নতুন আলো জ্বলে উঠল। কুৎসিত একটা ফুলের মূল্য তুমি বেশি দাও তোমার বাবা চেয়ে না। বের করছি তোমার বদমাইশি। কথা শেষ করেই ডেস্কের দিকে ছুটে গেলেন তিনি। ওখানেই ফুলের গাছটা রাখা আছে, ওটাই তার লক্ষ্য। ধ্বংস করে দেবেন তিনি ওটা। কিন্তু সতর্ক উডেন অর্কিডের গাছের ভালো মন্দের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো সে। নিচু গলায় বলল, পাভো, স্পর্শ করুন। ঘুষি মেরে আপনাকে ফেলে দেব আমি। গাছটা একবার দেখলেন স্যার আলেকজান্ডার, আরেকবার দেখলেন গাছের গুড়ির মতো মোটা উডেনের হাত দ্রুত। মনোভাব পাল্টাতে সময় লাগলো না তার। পাভোর কথা কাঁথাপুরি ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বললেন, যারা ওটার সঙ্গে জড়িত তাদের সবারও। তার পেছনে দরাম করে বন্ধ হয়ে গেল দরজা। ঘটনা আপাতত এখানেই শেষ। রুমাল নেড়ে নিজেকে বাতাস করতে করতে বলল স্টিফেন সমার্স। বেশ উত্তেজক ছিল সময়টা। কি বলেন মিস্টার কোয়াটারমেইন? আগেও এরকম হয়েছে। এবার বলুন বলুন লাঞ্চটা কোথায় খাবেন? পাইমস কাছেই, খুব সুস্বাদু ঝিনুক রাঁধে ওরা। যাবার সময় ব্যাংক ঘুরে যাব। চেকটা দিতে হবে ওখানে। বাবা যখন রেগে যান তখন যা খুশি করে বসতে পারেন। চেক দিতে নিষেধও করে দিতে পারেন। উডেনের দিকে তাকালো সে। উডেন পাভা নিয়ে টুইকেনহামে চলে যাও। গরম জায়গায় রেখো। বেশ শীত পড়েছে আজ। স্টোভের মধ্যে রেখো আজ রাতের মতো। সামান্য পানীয় দিও। সাবধান, ফুল স্পর্শ করো না যেন। 4 চাকার ক্যাব নেবে। গতি ধীর হলে ওগুলো বেশি নিরাপদ। জানালা বন্ধ রাখবে। ধূমপান একেবারেই করবে না। ডিনারের আগেই ফিরবো আমি। বাম হাতে ফুলের টপটা নিয়ে ডান হাতটা ঘুষি মারার ভঙ্গিতে তুলে ধরে বেরিয়ে গেল উডেন। আশঙ্কা করছে লুকিয়ে থেকে আক্রমণ করে বসতে পারে স্যার আলেকজান্ডার। এরপর আমরাও বেরিয়ে এলাম। ব্যাংকে বিনা ওজরে নিল স্যার আলেকজান্ডারের চেক। এরপর স্টিফেনের সঙ্গে চলে এলাম পাইমসে। পেট ভরে ঝিনুক খেলাম। জায়গাটায় লোকজনের ভিড় এত বেশি যে ওখানে এগোলো না আলাপ। মিস্টার কোয়াটারমেইন, এখানে কথা বলা যাবে না, খাওয়া শেষে বলল স্টিফেন। আপনার ফুলটা দেখবারও প্রশ্ন ওঠে না। ওটা অবসরে ভালো মতে দেখব আমি। আপাতত সামনের 1 সপ্তাহ আমার মাথার উপর ছাদ আছে। আপনি কি 2-1 রাতের জন্যে আমার অতিথি হবেন? আপনার ব্যাপারে কিছুই আমি জানি না।
আপনিও আমার ব্যাপারে শুধু এটুকুই জানেন যে আমি একটু আগে ত্যায্যপুত্র হয়েছি। তারপরও আমরা চমৎকার খানিকটা সময় কাটাতে পারবো হয়তো, যদি আপনার আর কোনো কাজ না থাকে। নেই কোনো কাজ, তাকে জানালাম। দক্ষিণ আফ্রিকা থেকে এসে হোটেলে উঠেছি। ইংল্যান্ডে কাউকে তেমন চিনি না। হোটেল থেকে আমার লাগেজ আনার জন্যে যদি খানিকটা সময় দেন তো খুশি মনে রাতটা কাটাতে পারি আপনার ওখানে। মিস্টার সমার্সের ডগ কার্টে চড়ে আমরা যখন টুকেনহাম এ পৌঁছালাম তখনও ৮ ঘন্টা আর মতো আছে দিনের আলো। টুকেনহামের বাড়িটার নাম ভারবেনা লজ। লয়ালিটের তৈরি ছোট একটা চৌকে বাড়ি, জর্জিয়ান আমলের প্রথম দিকের নির্মাণ শৈলীতে নির্মিত। বাড়িটা ছোট হলেও অন্তত ১ একর জায়গা জুড়ে ওটা ঘিরে আছে চমৎকার বাগান। গ্রীষ্মে নিশ্চয় দেখবার মতো হয় ওই বাগান। আলোর স্বল্পতার কারণে ফুল দেখাবার জন্য ঢুকলাম না আমার গ্রিন হাউসে। আরেকটা কারণ, ঠিক তখনই হাজির হলো উডেন। মিস্টার সমার্সকে নিয়ে গেল তার ওভাভো কোথায় রেখেছে দেখাতে। দেখতে দেখতে সময় হয়ে গেল ডিনারের। ডিনারটা সত্যি চমৎকার। আজ সারাদিন ভাগ্যের পরিহাস সহ্য করেও ফুরফুরে মেজাজে দেখলাম মিস্টার সমার্সকে। যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ সময়টা উপভোগ করবার পক্ষপাতী বলেই তাকে মনে হলো আমার। কারণ ডিনারের পর পরিবেশন করা শ্যাম্পেন ও পোর্ট দুটোই সত্যি প্রথম শ্রেণীর, এটা স্বীকার করতেই হলো। বুঝলেন মিস্টার কোয়াটারমেইন, বলল স্টিফেন সমার্স, এরকমটা হবার সম্ভাবনা অনেক দিন ধরেই ছিল, হয়ে গেল সেটাই ভালো হলো। আসলে আমার বাবা এত টাকার মালিক হয়েছেন যে তার ধারণা হয়েছে আমারও ব্যবসায় নেমে তার মতো টাকা রোজগার করা দরকার। কিন্তু সেরকম কোনো ইচ্ছে নেই আমার। ফুল ভালোবাসি আমি, বিশেষ করে অর্কিড। ব্যবসা আমার জন্য নয়। গোটা লন্ডনে দুটো জায়গা আমার পছন্দ। এক, যে নিলাম ঘরে আমাদের দেখা হয়েছে, আর দুই, হর্টিকালচারের বাগানগুলো। বুঝলাম, সামান্য দ্বিধা করে বললাম আমি। কিন্তু আজকে যা হলো সেটার পরিণতি খুব খারাপ হতে পারে। আপনার বাবাকে নিজের ইচ্ছে পূরণে অত্যন্ত দীর্ঘ সংকল্প বলেই মনে হয়েছে আমার। টেবিলে রাখা রূপার তৈরি তৈজস ও দামি পোর্ট দেখালাম মিস্টার স্টিফেন সমার্সকে। তারপর বললাম, আরামদায়ক এই বিলাসের জীবনের পর কঠিন দুনিয়ায় লড়াই করে টিকে থাকতে কেমন লাগবে আপনার? বিন্দুমাত্র খারাপ লাগবে না, নির্দ্বিধায় বলল মিস্টার সমার্স। বৈচিত্র্যময় পরিবর্তনটা বরং উপভোগ করব। আর বাবা যদি মনোভাব না পাল্টান, যদিও সম্ভাবনা আছে পাল্টাবেন, কারণ মায়ের মতো হয়েছি বলে মনে মনে আমাকে পছন্দ করেন উনি। তারপরও পরিস্থিতি ততটা খারাপ নয়। আমার জন্যে বেশ কিছু টাকা রেখে গেছেন মা, ৬-৭ হাজার পাউন্ড মতো হবে। তাছাড়া লম্বা দাড়িওয়ালা যে ভদ্রলোক উডেনের সঙ্গে নিলাম ডেকে ২,০০০ পাউন্ড পর্যন্ত গিয়েছিলেন, সেই স্যার জোশুয়া টেডগোল্ডের কাছে অডন্টোগ্লাসাম পাভোটা আমি বিক্রি করে দিতে পারবো। তিনি না কিনলেও আগ্রহী অন্য কেউ কিনবেই। আজ রাতেই স্যার জোশুয়াকে চিঠি লিখব। মনে পড়ে না কারো কাছে আমার কোনো ঋণ আছে। বাবার সঙ্গে ব্যবসার কাজ করায় পারিশ্রমিক হিসেবে আমাকে উনি বছরে ৩,০০০ পাউন্ড দিতেন। আর ফুল ছাড়া যেহেতু অন্য কোনো বড় খরচের অভ্যেস আমার নেই, কাজেই বিনা দ্বিধায় বলতে পারি অতীত জাহান্নামে যাক, ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আমি। দেখি ভবিষ্যৎ আমাকে কি দেয়। পোর্টের গ্লাসে চুমুক দিয়ে আন্তরিক হাসল মিস্টার সমার্স। অন্তর দিয়ে অনুভব করলাম মিস্টার সমার্স সহজ সরল, দীর্ঘচেতা, আন্তরিক এক যুবক, যার মধ্যে রয়েছে আকর্ষণীয় ক্ষমতা।
খানিকটা বেপরোয়া, সন্দেহ নেই কোনো, কিন্তু তারুণ্যের সঙ্গে বেপরোয়া ভাবটা ভালো মিশ খায়। ঠিক যেমন মিশ খায় ব্র্যান্ডি আর সোডা। টোস্ট করে তার সঙ্গে পোর্টে চুমুক দিলাম। আমার মতো মাসের পর মাস যাদের পচা পানি গিলতে হয়, তাদের কাছে এক গ্লাস ভালো ওয়াইন সবসময়ই পছন্দনীয়। তবে আমাকে স্বীকার করতেই হবে, ওই পচা পানি আমার পেটে সয় বেশি। মিস্টার কোয়াটারমেইন ডিনার শেষে বলল, মিস্টার সামার্স, আপনার খাওয়া যদি শেষ হয়ে থাকে তো চলুন পাশের ঘরে, পাইপ ধরিয়ে ভালো মতো দেখা যাক আপনার সাইপ্রিপেডিয়াম। একবার ওটা না দেখলে আজ রাতে ঘুম হবে না আমার। তবে একটু দাঁড়ান, ঘুমিয়ে পড়ার আগেই বুড়ো গাধা উডেনটাকে ডাকি। গলা চড়িয়ে মালিকে ডাকতে শুরু করলো সে। উডেন ঘরে ঢুকবার পর আমাকে দেখিয়ে বলল, এই ভদ্রলোক মিস্টার কোয়াটারমেইন তোমাকে এমন একটা অর্কিড দেখাবেন যেটা তোমার ওপাভর চেয়ে 10 গুণ সুন্দর। আপত্তির ছাপ দেখলাম উডেনের কাঠের মতো চেহারায়। মাপ করবেন স্যার, বলল সে। মিস্টার কোয়াটারমেইন, যদি ওরকম কিছু বলে থাকেন তাহলে মিথ্যে বলেছেন তিনি। ওপাভর চেয়ে সুন্দর কিছু দুনিয়াতে নেই। ওরকম ফুল জন্মায়নি কখনো। তাকে আর কথা বাড়াতে না দিয়ে কেস খুলে সোনালি সাইপ্রিপেডিয়াম বের করলাম। ওটার দিকে তাকিয়ে তাল গাছের মতো দুলতে থাকলো উডেন। ভালো মতো দেখার জন্য আবার তাকালো, তারপর এক হাতে নিজের মাথাটা হাতিয়ে দেখল। ভাব দেখে মনে হলো দেখতে চাইছে আসলে ওটা তার ঘাড়ের উপর আছে কিনা। হ্যাঁ করেও মুখ বন্ধ করলো উডেন, তারপর সামলে নিয়ে বলল, ফুলটা যদি কেউ তৈরি করে থাকে তাহলে বলতেই হয় জিনিসটা তুলনাহীন শিল্প। যদি এরকম ফুল কোনো গাছে জন্মাতে দেখতাম তাহলে খুশি মনে মরতে পারতাম আমি। চুপচাপ বসো উডেন, তাকে বলল মিস্টার সামার্স। হ্যাঁ, ওখানে বসে ভালো মতো ফুলটা দেখো। আমার দিকে তাকালেও একবার তরুণ সামার্স। কিভাবে সাইপ্রিপেডিয়ামটা হাতে এলো প্রথম থেকে খুলে বলবেন মিস্টার কোয়াটারমেইন। যদি মনে করেন কোথায় এটা পাওয়া যায় সেটা বলবেন না, তাহলে গোপন তথ্যটা জানবার জন্য জোরাজুরি করব না, সেটা ঠিক হবে না। চিন্তা করবেন না, আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। উডেন বা আমি মুখ বন্ধ রাখতে জানি। শুরু করলাম আমার কাহিনী। প্রায় কোনো বাধা ছাড়াই পরবর্তী আধ ঘন্টা বলে গেলাম। বাদ দিলাম না প্রায় কিছুই। জানালাম এই ফুলের গাছ খুঁজতে যাবার জন্যে অনেক টাকা প্রয়োজন। আমি আমাদের অভিযানের জন্য একজন পৃষ্ঠপোষক খুঁজছি। কত খরচ পড়বে অভিযানে যেতে হলে, জিজ্ঞেস করলো মিস্টার সমার্স। অন্তত 2000 পাউন্ড, জানালাম তাকে। সঙ্গে বেশ কয়েকজন লোক নিতে হবে আমাদের। দরকার হবে অস্ত্রশস্ত্র ও রসদ। এছাড়াও ব্যবসার পণ্য আর উপহার সামগ্রীও সঙ্গে রাখতে হবে। খরচটা কমই বলতে হয়, বলল মিস্টার সমার্স। কিন্তু মিস্টার কোয়াটারমেইন, যদি অভিযান সফল হয়, যদি অর্কিডের গাছ পাওয়া যায় তখন কি হবে? মিস্টার সমার্সকে বললাম, ব্রাদার জনের কথা তো আপনাকে বলেছি। তিনি আবিষ্কার করেছেন এই ফুল। গাছ বিক্রি করে যা পাওয়া যাবে তার 3 ভাগের 1 ভাগ তার পাওয়া উচিত। অভিযানের নেতা হিসেবে আমি নেব 1/3, আর অভিযানের খরচ যে দেবে সে পাবে বাকি 1/3। চমৎকার, তাহলে কথা হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি কথা হয়ে গেল? কেন, আপনার কথা অনুযায়ী ভাগাভাগি করে নেব আমরা। শর্ত একটাই, গাছটা আমার অংশ আমি নেব। গাছের বাকিটা যে দামে বিক্রির কথা পাকা হয় সে দামে কেনার প্রথম সুযোগটাও দিতে হবে আমাকে। জিজ্ঞেস করলাম, মিস্টার সামার্স, 2000 পাউন্ড জোগাড় নিজেই আপনি অভিযানে যাবার কথা
ভাবছেন নাকি? অবশ্যই, বলল মিস্টার সামার্স। আমি তো ভেবেছিলাম আপনি আমার মনোভাব বুঝে গেছেন। অবশ্য আপনি রাজি হলে তবেই আমার পক্ষে যাওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে আপনার বুড়ো বন্ধু সেই পাগলা ডাক্তার, আপনি আর আমি তিনজন যেতে পারি সোনালি সাইপ্রিপেডিয়ামের খোঁজে। আপনার আপনি না থাকলে আমি তো বলবো কথা পাকা হয়ে গেল। আপনার আপত্তি না থাকলে আমি তো বলবো কথা পাকা হয়ে গেল। পরদিন সকালে চুক্তিপত্র তৈরি হলাম আমরা। 2টো কপি করে সই করলাম দুজন। অবশ্য আর তার আগেই মিস্টার সামার্সকে বলে নিলাম আমার সম্বন্ধে একটা নিরপেক্ষ মতামত পাবার জন্যে আমার অনুপস্থিতিতে আফ্রিকা ফেরত মিস্টার স্কুপের সঙ্গে যেন কথা বলে সে। মিস্টার স্কুপের সঙ্গে আলাপ করল মিস্টার সামার্স। তাদের আলোচনাটা বোধহয় আমার পক্ষে গেল, কারণ দুজনের সাক্ষাতের পর তরুণ মিস্টার সামার্সকে দেখলাম আমার সঙ্গে আরও আন্তরিক এবং সশ্রদ্ধ আচরণ করতে। এরপর মিস্টার স্কুপকে সাক্ষী রেখে মিস্টার সামার্সকে জানিয়ে দিলাম এই অভিযানে বিরাট ঝুঁকি আছে। অনাহারে মৃত্যু ঘটতে পারে তার, জ্বরে মারা পড়তে পারে সে, যখন তখন খুন হয়ে যেতে পারে হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণে কিংবা জঙ্গলিদের হামলায়। শুধু তাই নয়, অভিযান সফল হবে তারও নিশ্চয়তা নেই কোনো। আপনিও ঝুঁকিগুলো নিচ্ছেন? নির্বিকার চিত্রে বলল মিস্টার সামার্স। নিচ্ছি। সামান্য দ্বিধা করে তাকে বললাম, চাইলাম পরিস্থিতি সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পাক সে। আমার শিকারী জীবনের সঙ্গে এসব ঝুঁকি স্বাভাবিকভাবেই আসে। তাছাড়া তারুণ্য প্রায় পেরিয়ে এসেছি আমি। এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যেগুলো হয়তো আপনার কল্পনাতেও আসবে না। মোট কথা, জীবনের দাম খুব বেশি নয় আমার কাছে। আরও কয়েক বছর বাঁচব না মারা যাব তা নিয়ে আর চিন্তা করি না। অভিযানের উত্তেজনাটুকু বেঁচে থাকার জন্যই দরকার আমার। আর বেশি দিন আমি ইংল্যান্ডে থাকতে পারবো না। ভাগ্যে বিশ্বাস করি, কাজেই এটাও বিশ্বাস করি আমি যাই করি না কেন, যখন আমার চিরতরে চলে যাবার সময় হবে তখনই যাব, তার আগে নয়, পরেও নয়। কিন্তু মিস্টার সামার্স, আপনার পরিস্থিতি ভিন্ন। এখনও আপনি একেবারেই নব্য তরুণ। আপনি যদি এখানে থেকে যান এবং ঠিকভাবে আপনার বাবাকে বোঝান, তাহলে গতকাল যেসব কঠোর কথা বলেছেন সেসব ভুলে যাবেন উনি। তাকে ওরকমভাবে রাগিয়ে কিন্তু দিয়েছিলেন আপনি। এখন ভেবে দেখুন, এখানে যে উজ্জ্বল সম্ভাবনা আপনার জন্যে অপেক্ষা করছে, সেসব ফেলে দুর্গম এক অচেনা এলাকায় হাজারো অজানা বিপদের ঝুঁকি নিয়ে দুর্লভ দুষ্প্রাপ্য একটা ফুলের খোঁজে যাওয়া কি উচিত হবে আপনার? জানি 2000 পাউন্ড খরচা করে আমাদের বিপদসংকুল অভিযানে অংশ নেবে সেরকম আরেকজনকে খুঁজে পাওয়া হয়তো আমার পক্ষে সহজে সম্ভব হবে না। কিন্তু তারপরও না বলে পারছি না। আমার কথাগুলো ভালোভাবে ভেবে দেখুন। খানিকক্ষণ আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো তরুণ সামার্স। তারপর তার সেই আন্তরিক হাসিটা হাসলো। বলল, আপনি আর যাই হন না কেন মিস্টার কোয়াটারমেইন, আপনি কিন্তু সত্যিকারের ভদ্রলোক। এ শহরে এমন একজন ব্যবসায়ীও নেই যে নিজের সাথে আঘাত লাগলেও এরকম স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে। ধন্যবাদ, ভদ্রতা করে বললাম। এখন তাহলে আমার কথা বলি, বলল সামার্স। ইংল্যান্ডে থাকতে থাকতে আমিও ক্লান্ত হয়ে গিয়েছি। এবার দুনিয়াটা ঘুরে দেখতে চাই। সোনালি সাইপ্রিপেডিয়াম পাবার লোভে যে আমি যাব তা নয়। ওটা পেলে খুশি হব নিশ্চয়, কিন্তু আমার যাবার আসল উদ্দেশ্য হচ্ছে অভিযানে যাবার আনন্দ উত্তেজনা, সেই সঙ্গে ভালোবাসা খুঁজে পাবার ইচ্ছে। মিস্টার কোয়াটারমেইন, আপনারই মতো ভাগ্যে বিশ্বাস করি আমিও। বিশ্বাস করি ঈশ্বর নিজের পছন্দ মতো সময়ে পাঠিয়েছেন আমাদেরকে, আবার পছন্দ মতো সময়ে নিয়ে যাবেন। কাজেই যাই ঘটুক না কেন,
তার দায় দায়িত্ব আমি ঈশ্বরের হাতেই ছেড়ে দিচ্ছি। তরুণ সমার্সের বক্তব্যটা শুনে বললাম, বেশ মিস্টার সমার্স, যাবেন তাহলে। অভিযানের উত্তেজনা আর প্রেম দুটোই হয়তো পাবেন আফ্রিকায়। ওখানে ও দুটোর অভাব নেই। অথবা হয়তো কোনো মশাভরা জলার ধারে নামহীন কোনো কবরে শুয়ে থাকতে হবে আপনাকে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আর আপনার মনের জোর আমার পছন্দ হয়েছে। সমার্সকে যাই আমি বলি না কেন, মনে মনে স্বস্তি পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত জাহাজে ওঠার সপ্তাহখানেক আগে চিন্তাভাবনা করে স্যার আলেকজান্ডারকে একটা চিঠি দিলাম। তাতে লিখলাম, যেভাবে সমার্সের সঙ্গে এই অভিযানের ব্যবস্থা হলো, ঝুঁকির কথাও বাদ দিলাম না। শেষে জানতে চাইলাম, সামান্য ঝগড়া হয়েছে বলেই নিজের একমাত্র ছেলেকে এরকম বিপজ্জনক একটা অভিযানে যেতে দেয়া তার ঠিক হবে কিনা। কোনো জবাব এলো না চিঠির। যাত্রার প্রস্তুতি নিতে শুরু করলাম। টাকার কোনো অভাব নেই, কারণ সামান্য কম দামে নিলাম ঘরে উডেনের কাছে হেরে যাওয়া মহাবিরক্ত কিন্তু অডন্টোগ্লোসাম পাভো কিনতে আগ্রহী স্যার জোশুয়া ট্রেডগোল্ডের কাছে ও পাভো বিক্রি করে দেয়া হয়েছে। সেই টাকায় দরকারি সমস্ত জিনিস কিনে ফেললাম। আগে কখনো এত রকমের এত জিনিসপত্র নিয়ে কোনো অভিযানে যাইনি। রওনা হবার দিন চলে এলো দেখতে দেখতে। প্যাডিংটনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ডার্ট মাউথের ট্রেনের জন্য অপেক্ষায় থাকলাম আমরা। সে সময় আফ্রিকাগামী চিঠিপত্র বহনকারী জাহাজগুলো ডার্ট মাউথ থেকেই ছাড়ত। ট্রেন ছাড়ার মিনিটখানেক আগে বগিতে উঠতে গিয়ে মনে হলো পরিচিত একটা চেহারা দেখতে পেলাম। কাউকে খুঁজছে সে। মনে পড়লে ইনি মিস্টার ব্রিক্স, স্যার আলেকজান্ডারের ক্লার্ক। নিলাম ঘরে দেখা হয়েছিল আমাদের। ভদ্রলোক আমাকে পাশ কাটাচ্ছেন। এমন সময় আমি বললাম, মিস্টার ব্রিক্স, আপনি কি মিস্টার সমার্সকে খুঁজছেন? মিস্টার সমার্স বগিতে আছেন। লাফ দিয়ে বগিতে উঠলেন মিস্টার ব্রিক্স। মিস্টার সমার্সের হাতে একটা চিঠি দিয়ে বেরিয়ে এসে অপেক্ষায় থাকলেন। চিঠি পড়ে নিচের দিকের অলিখিত সাদা কাগজটুকু ছিঁড়ে ফেলল সমার্স। তাড়াহুড়ো করে কি যেন লিখল, তারপর কাগজটা আমাকে দিল যেন আমি মিস্টার ব্রিক্সকে দিই। লেখাটা চোখে পড়ল। বড় বেশি দেরি হয়ে গেছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন প্রিয় বাবা। আশা করি আবার দেখা হবে আমাদের। যদি না হয় ক্ষমা করো তোমার বোকা ছেলেটাকে, স্টিফেন। এর 1 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন গন্তব্যে পৌঁছাবার পর স্টেশন থেকে বের হবার সময় সমার্স বলল, ভুলে গিয়েছিলাম, বাবা আপনাকে এটা পাঠিয়েছে। একটা এনভেলপ দিল সে আমাকে। খাম খুলে চিঠিটা পড়লাম। মাই ডিয়ার স্যার, আপনার চিঠি লেখার উদ্দেশ্য অনুধাবন করে আন্তরিক ধন্যবাদ না দিয়ে পারছি না। চিঠি পড়ে বুঝলাম সত্যিকারের একজন নীতিবান ভদ্রলোক আপনি। বুঝতেই পারছেন, যে অভিযানে আমার ছেলে যাচ্ছে সে অভিযানে যাওয়াটাকে তার দূরদর্শিতা বলে মনে হয়নি আমার। আমার এবং আমার ছেলের যে মতপার্থক্য তা আপনি জানেন, কারণ আপনার সামনেই ঝগড়াটা হয়। সেজন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে পারিবারিক ঝগড়ায় টেনে আনা উচিত হয়নি আমার। আপনার চিঠি মাত্র আজই পেলাম। আমার অফিস থেকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছিল ওটা। আমি নিজেই শহরে চলে আসতাম, কিন্তু শরীর অসুস্থ থাকায় সম্ভব হলো না তা। কাজেই যা আমার পক্ষে করা সম্ভব তাই করলাম। চিঠি পাঠালাম। আশা করছি আমার ছেলে তার মত বদলাবে। একটা কথা না বললেই নয়, ওর আর আমার মধ্যে মতপার্থক্য যতই থাকুক, ওকে ভালোবাসি আমি। ওর ভালো হোক তাই চাই। ওর খারাপ কিছু হয়ে গেলে সহ্য করতে পারবো না আমি জানি। স্টিফেন যদি শেষ মুহূর্তে মত পাল্টায় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। কাজেই আপনাকে আমি কথা দিচ্ছি, যাবতীয় খরচা আমি শোধ করে দেব। সেই সঙ্গে আমার
ছেলে যে 2000 পাউন্ড বিনিয়োগ করেছে আপনার অভিযানে সেটাও ফেরত পাবেন। তবে হতে পারে স্টিফেন মত পাল্টাবে না, কারণ আমার মতোই গোয়ার হয়েছে ও। সেক্ষেত্রে আমার শুধু এটুকু বলবার আছে, আপনি দয়া করে ওর দিকে খেয়াল রাখবেন। মনে করবেন ও আপনারই সন্তান। এর বেশি আপনার কাছে আর কিছু আমার চাওয়ার নেই। যদি চলেই যায় স্টিফেনকে বলবেন সুযোগ পেলে যেন চিঠি লেখে ও। আশা করি আপনিও আমাকে লিখবেন। আর একটা কথা, ওকে বলবেন দেখলেই গা জ্বালা করলেও টুকেনহামের বাড়িতে রেখে যাওয়া ওর ফুল গাছগুলোর দেখভালের দায়িত্ব নিচ্ছি আমি। বিনীত আলেকজান্ডার সমার্স। চিঠিটা পড়ে মনটা যেন কেমন করে উঠল আমার। অস্বস্তিতে ভুগতে লাগলাম। কথা না বলে কাগজটা দিলাম তরুণ সমার্সের হাতে। মনোযোগ দিয়ে পড়ল সে। পড়ে বলল, অর্কিডের দেখাশোনা করাটা গভর্নরের মহত্ব। বাবার অন্তরটা আসলে ভালো, তবে রাগের মাথায় সব গোলমাল পাকিয়ে ফেলেন। সারা জীবন নিজের ইচ্ছে চলবার ফল। কি করবেন ভাবছেন? জিজ্ঞেস করলাম। যাব অবশ্যই। নাঙলে যখন হাত দিয়েছি তখন পিছাবার কোনো প্রশ্নই ওঠে না আর। এখন পিছালে নিজেকে কাপুরুষ বলে মনে হবে আমার। তাছাড়া মুখে বাবা যাই বলুন, আমি পিছিয়ে গেলে সেটা তার ভালো লাগবে না। কাজেই মিস্টার কোয়াটারমেইন, দয়া করে মনোভাব পাল্টাতে অনুরোধ করবেন না আমাকে। এরপর বেশ কিছুক্ষণ তরুণ সমার্সকে বেশ মনমরা মনে হলো। বগির জানালা দিয়ে বাইরের প্রকৃতির দিকে চুপ করে তাকিয়ে থাকলো সে। তবে তার মন খারাপটা সাময়িক। আমরা যখন ডার্ট মাউথে পৌঁছালাম ততক্ষণে বরাবরের মতোই হাসি খুশি হয়ে উঠল সে। আমিই বরং একটু দমে গেলাম ততক্ষণে। জাহাজে ওঠার আগে স্যার আলেকজান্ডারকে চিঠি লিখে জানালাম তার ছেলে এই অনিশ্চিত অভিযানে যাবে বলেই মনস্থ করেছে। তরুণ সমার্সও চিঠি লিখল। ডারবানে পৌঁছে স্যার আলেকজান্ডারের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমাদের পিছু পিছু আসা একটা জাহাজ বয়ে এনেছে চিঠিটা। চিঠিতে স্যার আলেকজান্ডার লিখেছেন, যাই ঘটুক না কেন আমাদের অভিযানে যদি খারাপ কিছু ঘটে তাহলে দোষ দেবেন না আমাকে তিনি। আরও লিখেছেন, যদি কোনো সমস্যায় পড়ি আর তার পক্ষে সাহায্য করা সম্ভব হয় তাহলে যেন সাহায্য চাইতে দ্বিধা না করি, বা যদি টাকার দরকার হয় তাহলে তার কাছ থেকে যেন চেয়ে নিই। আফ্রিকান ব্যাংকে আমাদের কথা বলে রেখেছেন তিনি। লিখেছেন, এবার অন্তত চাঁদ ছেলে মনের জোরের সত্যিকার প্রমাণ রেখেছে এবং সেজন্যে ছেলেকে শ্রদ্ধা করেন তিনি। এবার পাঠক, দীর্ঘ সময়ের জন্যে স্যার আলেকজান্ডার সমার্স এবং ইংল্যান্ডকে বিদায় জানাতে হচ্ছে। 4 মাভবো ও হ্যান্স। মার্চের শুরুতে ডারবানে পৌঁছালাম আমরা। আমার ছোট্ট সেই বাড়িতেই উঠলাম। আশা করেছিলাম ব্রাদার জন আমাদের অপেক্ষায় থাকবে, কিন্তু তার চিহ্ন খুঁজে পাওয়া গেল না। বুড়ো খোড়া দারোয়ান মালি গ্রিকুয়া আমার অনুপস্থিতিতে বাড়ি দেখাশোনা করে। সে বলল, আমি স্কুপকে নিয়ে জাহাজে ওঠার কদিন পরেই তার টিনের বাক্স ও জাল নিয়ে রওনা হয়ে গেলেন। ডগিটা কোথায় গেছেন গ্রিকুয়া জানে না। ডগিটা কোনো খবর বা চিঠিও রেখে যাননি। ব্রাদার জন প্রজাপতি ভরা বাক্স ও শুকনো গাছগুলো নিয়ে গেছে দেখলাম। পরে জানতে পারলাম আমেরিকা আগামী একটা জাহাজে উঠেছিল সে। তারপর তার কি হয়েছে তখনই তা আমি জানলাম না। তবে কাফরিদের কাছে শুনলাম মারিট জবার্গে দেখা গেছে তাকে। পরে দেখা গেছে জুলুল্যান্ডের সীমান্তে। তারপর মানুষটা কোথায় অদৃশ্য হয়েছে তার আর কোনো হদিস বের করতে পারলাম না। ব্যাপারটা আমার জন্যে হতাশাব্যঞ্জক হয়ে দেখা দিল। কি করা যায় ভাবতে শুরু করলাম। ব্রাদার জনই ছিল আমাদের পথ প্রদর্শক। একমাত্র সেই চেনে মাজিটুদের। ব্রাদার জনই একমাত্র শ্বেতাঙ্গ।
যে রহস্যময় পঙ্গ এলাকার সীমান্তে সেই কিরুয়া হ্রদের তীরে গেছে। তার সাহায্য ছাড়া এই এলাকায় যাবার কথা চিন্তা করে মন থেকে সায় পেলাম না তেমন। 2 সপ্তাহ পেরিয়ে গেল, তবুও বেরাদার জনের কোনো দেখা পাওয়া গেল না। শেষে স্টিফেনকে নিয়ে আলোচনায় বসলাম। সমস্যাগুলোর কথা তাকে খুলে বললাম, জানালাম বিপদের মাত্রার কথা। শেষে যোগ করলাম, পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে তাতে অর্কিড অভিযান বাদ দিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। তার বদলে জুলুল্যান্ডে গিয়ে হাতি শিকার করতে পারি আমরা। সে সময় ওদিকে হাতির অভাব ছিল না কোনো। হাতি শিকারের উত্তেজনার লোভে আমার কথায় রাজি হয়ে যাচ্ছিল স্টিফেন, কিন্তু একটা কথা মনে পড়ে যাওয়ায় আমি বললাম, জানি না কেন, তবে একটা কাজ করব ঠিক করে। সেটার বদলে অন্য কাজে গেলে কখনোই সফলতা আসে না আমার। টস করা যাক, বলল সমার্স। আমরা কি করব সেটা তাহলে ভাগ্যকে নির্ধারণের সুযোগ দেয়া হবে। সোনালি সাইফ এর জন্যে হেড, হাতি শিকারের জন্যে টেইল, ঠিক আছে? একটা হাফ ক্রাউন শূন্যে ছুঁড়ে দিল সে। অদ্ভুত যত জিনিস আমি জোগাড় করি সেগুলো রাখি হলুদ কাঠের তৈরি একটা শোকেসে। ঢং করে মেঝেতে পড়ল মুদ্রাটা, পাক খেতে লাগলো। তারপর ঢুকে গেল ওই শোকেসের তলায়। দুজন মিলে অনেক কষ্টে শোকেসটা সরালাম। দুজনই আমরা তখন উত্তেজিত। মুদ্রাটার উপরে নির্ভর করছে অনেক কিছু। ম্যাচের কাঠি জেলে ছায়ার মধ্যে তাকালাম আমি। ধুলোয় পড়ে আছে হাফ ক্রাউনের মুদ্রা, তবে কোন পিঠ উপরে তা বোঝা যাচ্ছে না। সমার্স ভালো দেখতে পাচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম, কি উঠল? অর্কিড, মানে হেড, বলল সমার্স। যাক, তাহলে ঠিক হয়ে গেল আমরা কি করব। পরবর্তী 2 সপ্তাহ খুব ব্যস্ততায় কাটলো আমার। ডেলগাডো নামের এক ভয়ঙ্কর চেহারার পর্তুগিজের কুখ্যাতি আছে কৃতদাস ব্যবসায়ী হিসেবে। তার জাহাজ কিলওয়া যাবে, সেটাতেই রওনা হব ঠিক করলাম। কিলওয়া থেকেই আফ্রিকার ভেতরের দিকে পায়ে হেঁটে যাব আমরা। দুটো কারণে আমাদের নিতে ডেলগাডোকে রাজি করাতে বেশ কষ্টই হলো। 1 নম্বর কারণ, আমরা কিলোয়ার ভেতরের দিকে গিয়ে শিকার করব এটা তার পছন্দ ছিল না। বারবার করে বলছিল ওখানে শিকার নেই। 2 নম্বর কারণ, ডেলগাডো বলছিল দেরি না করে জাহাজ ছাড়বে সে, তবে তার সমস্ত আপত্তি টাকার জোরের কাছে পরাস্ত হলো। 14 দিনের জন্যে যাত্রা পিছিয়ে দিতে রাজি হয়ে গেল সে। এরপর লোক জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লাম আমি। ঠিক করে রেখেছি সঙ্গে অন্তত 20 জনকে নিতে হবে। এরই মধ্যে জুলুল্যান্ড আর নাটালের শিকারীদের কাছে খবরও পাঠিয়ে দিলাম যেন তারা ডারবানে চলে আসে। এসব শিকারীদের নিয়ে আগেও অনেক অভিযানে গিয়েছি আমি, কাজেই আস্থা রাখা যায় তাদের উপর। নির্ধারিত সময় শেষ হবার আগেই চলে এলো শিকারীদের 12-13 জন। এসব কাফিরদের সঙ্গে আমার সম্পর্কটা অত্যন্ত ভালো। আমি যেখানেই যাব ঠিক করি না কেন বিনা প্রশ্নে আমার সঙ্গে যেতে দ্বিধা করে না এরা। তাদের সর্দার হিসেবে ঠিক করলাম মাভবো নামের এক জুলুকে। বেটে মানুষ সে, মাঝবয়সী, বুকটা সিংহের মতো চওড়া। তার শক্তির কথা রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বলা হয় শিং ধরে আছাড় মেরে ষাঁড়কে ফেলে দিতে পারে সে। আমি নিজের চোখে ওকে দেখেছি আহত একটা বাফেলোর মাথা মাটিতে চেপে ধরে রাখতে, পরে কাছে গিয়ে ওটাকে গুলি করে মারি আমি। মাভবকে যখন প্রথম চিনলাম তখন জুলুল্যান্ডের ছোটোখাটো এক সর্দার ও জাদুকর ছিল সে। টুগেলার ভয়ঙ্কর যুদ্ধে আমারই মতো রাজপুত্র বেলাজির পক্ষে লড়েছিল মাভব, যে কারণে বেলাজির সৎ ভাই কেটেওয়া ওর আক্রোশ ছিল তার উপর। 1 বছর পর সে গোপন সূত্রে জানতে পারে ওকে জাদুকর বলে সন্দেহ করা হচ্ছে এবং মেরে ফেলা হবে। 2 বউ আর একমাত্র বাচ্চাটাকে
নিয়ে পালাতে হয় তাকে। নাটালের সীমান্তে পৌঁছাবার আগেই আততায়ীরা ধরে ফেলে ওদের। মাভবর বড় বউটাকে ছোড়া দিয়ে খুন করে তারা। খুন করে ছোট বউয়ের বাচ্চাটাকেও। সংখ্যায় আততায়ীরা 4 জন ছিল, কিন্তু এই ঘটনা দেখে ক্ষেপে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মাভব 4 জনকেই খুন করে ফেলে। এরপর ছোট বউকে নিয়ে আহত অবস্থায় গোপনে নদী পার হয়ে নাটালে এসে পৌঁছায় সে। কদিন পর তার ছোট বউ মারা যায়। শুনেছি বাচ্চার দুঃখে মৃত্যু হয় তার। আর বিয়ে করেনি মাভব, কারণটা সম্ভবত দারিদ্র। কেটেওয়া ও ওর সমস্ত গরু নিয়ে নিয়েছিল। তাছাড়া বর্ষার আঘাতে নাকের ডান ফুটো ছিঁড়ে যাওয়ায় দেখতেও খারাপ হয়ে গেছে ও। স্ত্রী বিয়োগের পর আমার সঙ্গে দেখা করে মাভব, বলে সে এমন একজন সর্দার যার কোনো ক্রাল নেই। আমার শিকারী হতে চায় ও, ওকে কাজে নিই আমি, এবং আজ পর্যন্ত সেজন্যে কখনো অখুশি হতে হয়নি আমাকে। মাঝে মাঝে গন্ডারের মতো গোয়ার্তুমি করে মাভব, জাদুবিদ্যাও চর্চা করে। তবে তবে ওর মতো বিশ্বস্ত কাজের লোক আর হয় না। তাছাড়া ওর সাহস সিংহের মতো, বরং বলা উচিত বাফেলোর মতো, কারণ সিংহ সবসময় সাহসী আচরণ করে না। আরেকজনকে আমি ডাকিনি, তারপরে এলো সে, বুড়ো এক হটেনটট, নাম হান্স। প্রায় সারা জীবন ধরেই তাকে চিনি আমি। যখন কিশোর ছিলাম আমার বাবার কাজের লোক ছিল সে কেপ কলোনিতে। জীবনের প্রথম কয়েকটা যুদ্ধে আমাকে সঙ্গ দিয়েছে হান্স। একসঙ্গে গেছে কয়েকটা ভয়ঙ্কর অভিযানে। ও আর আমি শুধু। রেটিফের যুদ্ধে রক্ষা পেয়েছিলাম জুলু রাজা ডিনগানের হাত থেকে। পরে রক্তনদীর যুদ্ধে আমার পক্ষে লড়ে হান্স। সেবার দখল করা গরুর বড় একটা অংশ পেয়েছিল সে। এরপর অবসর নেয়, বসে পড়ে ডারবানের 15 মাইল দূরে পাইন টাউন নামের ছোট এক বসতিতে একটা দোকান দিয়ে। ওটা ছিল ওর ভুল সিদ্ধান্ত। মদ গিলতে শেখে ও ওখানে, সেই সঙ্গে জুয়ার নেশায় পড়ে যায়। জুয়া খেলে বেশিরভাগ সম্পত্তি খুইয়ে বসে। তারপর থেকে কি করবে ভেবে পাচ্ছিল না। এক বিকেলে হঠাৎ বেরিয়ে দেখি সাদা চুলের এক হলদে মুখো বুড়ো হটেনটট বারান্দায় বসে ভুট্টার আটির তেরি পাইপে তামাক খাচ্ছে। ভালো দিন, ব্যাস। আমাকে দেখে বলে উঠল সে, এই আমি হাজির হান্স। তাই তো দেখছি, ঠান্ডা গলায় জবাব দিলাম। রাগ হচ্ছিল ওকে দেখে। তা কি করছো এখানে হান্স? পাইন টাউনে মদ গেলা আর জুয়া খেলা বাদ দিয়ে আমার এখানে এসে সময় নষ্ট করছো কেন? গত 3 বছরে তো তোমার দেখাও পাওয়া যায়নি। বুড়ো হটেনটট বলল, বাস, জুয়া খেলা শেষ। কারণ বাজি ধরার মতো আর কিছু নেই আমার। আর মদ গিলাও শেষ, কারণ এক বোতল কেপ স্মোক গিলে পরদিন সকালে শরীর খুব খারাপ করেছিল। এখন শুধু যতটা পারি কোম্পানি দিয়ে তৃষ্ণা মেটাই, আর পানির স্বাদ দূর করতে তামাক খাই। শুনে খুশি হলাম হান্স। বলতেই হলো আমাকে, আমার বাবা তোমাকে বাট বাপটাইজ করেছিল। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তুমি যা করছিলে সেজন্যে অনেক কথাই বলতেন। বলবেন যখন তুমি গর্তে ঢুকবে, গর্তে তোমার জন্যে অপেক্ষা করবেন বাবা। দুটো মাথা দোলালো হান্স। জানি, ব্যাস জানি। আমিও ভেবেছি এসব, আর ভেবে ভেবে খুব খারাপ লেগেছে। আমি যখন আগুনের সামনে হাজির হব তখন আপনার ধর্মযাজক বাবা খুব রেগে থাকবেন আমার উপর। তাই ঠিক করেছি মরার আগে ভালো হয়ে মরব। মরার আগে আপনার কাজ করে মরব। ব্যাস ব্যাস, শুনলাম আপনি অভিযানে যাবেন,
আমি ব্যাস এর সঙ্গে যেতে এসেছি। আমার সঙ্গে যেতে অবাক হলাম। তুমি তো বুড়ো হয়ে গেছো হ্যান্স। মাসে 5 সিলিং আর খাবার পাবার মতো কাজও তো করতে পারবে না। তুমি তো এখন শুকিয়ে চিমচে হয়ে যাওয়া এমন একটা ব্র্যান্ডির পিপে, যেটাতে পানীয় ধরে রাখা যাবে না। এ কথা শুনে হান্সের কুৎসিত কুঁচকানো চেহারায় হাসি খেলে গেল। হ্যান্স বলল, ব্যাস, এটা ঠিক যে আমি বুড়ো, তবে আমি চালাকও। এতগুলো বছর খুব জ্ঞান বেড়েছে আমার। গ্রীষ্মের শেষে মৌচাক যেমন মধুতে ভরে যায়, আমার জ্ঞানের আধারও এখন তেমনি পরিপূর্ণ। আর বাস, পিপের ফুটোগুলো আমি বন্ধ করতে পারবো না হান্স। তোমাকে সঙ্গে নিতে চাই না আমি, বললাম হ্যান্সকে। বিরাট বিপদের ঝুঁকি নিতে যাচ্ছি আমি। সঙ্গে এমন লোক নিতে হবে যাদের আমি বিশ্বাস করতে পারি। তাহলেই বলুন বাস, হ্যান্সের চেয়ে বিশ্বস্ত লোক আর কোথায় পাবেন? মারি ফন্টেইন এ কুয়াবিদের হামলার ব্যাপারে কে আপনাকে সতর্ক করেছিল? কে জীবন বাঁচিয়েছিল? চুপ করো। হান্সকে থামিয়ে দিলাম। বুঝলাম, তার নাম মুখে আনতে চাই না। ওই নাম উচ্চারণ না করাটা পবিত্র একটা কাজ। ওটা এমন একজনের নাম যে এখন দেবতাদের সঙ্গে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছে। ওই নাম পারমাতাল হান্সের মুখে মানায় না। দমল না হান্স, বলল, তারপরও বাস, কে ওই ভয়ঙ্কর যুদ্ধে আপনার পাশে দাঁড়িয়েছিল? ভাবলেই তারুণ্য ফিরে আসতে চায় আমার বাস। ছাদ পুড়ছে, দরজা ভেঙে পড়ল। কুয়াবিরা বর্ষা নিয়ে এগিয়ে আসছে। পবিত্র যার নাম নেওয়া যাবে না, তার মাথায় পিস্তল ধরলেন আপনি। সেই মানুষটার মাথায় যে জানতো কিভাবে মরতে হয়। বাস, আপনার জীবনের সঙ্গে আমার জীবনটা মিশে আছে। লতা গাছ যেমন জড়িয়ে থাকে মহিরুহকে, ঠিক তেমনি আপনি যেখানে যাবেন সেখানে আমাকেও যেতে হবে। আমাকে ফিরিয়ে দেবেন না বাস। আমি বেতন চাই না, শুধু সামান্য খাবার দেবেন, সেই সঙ্গে তামাক। সঙ্গ চাই আমি আপনার। চাই আমাদের দুজনের অতীতের সেই সব স্মৃতি নিয়ে মাঝে মাঝে আপনার সঙ্গে কথা বলতে। এখনও শরীরে অনেক শক্তি আছে আমার, গুলিও ভালো ছুটতে পারি বাস। জুলুল্যান্ডের জবাইয়ের টিকায় কে আপনাকে মনে করিয়ে দিয়েছিল শকুনের লেজে গুলি করে বুয়ার জাতিকে রক্ষা করতে? যার নাম নেওয়া যাবে না, তার জীবন রক্ষা করতে কে আপনাকে মনে করিয়ে দিয়েছিল গুলি করতে? বাস, আমাকে ফিরিয়ে দেবেন না তো? না। সিদ্ধান্ত পাল্টে জবাব দিলাম, আসতে পারো তুমি, তবে আমার বাবার আত্মার নামে শপথ করতে হবে তোমাকে। এই অভিযানে এক ফোঁটা মদ স্পর্শ করতে পারবে না। শপথ করলাম আপনার বাবার আত্মা ও যার নাম নেওয়া যাবে না, সেই পবিত্র আত্মার নামে। সামনে বেড়ে আমার হাতে চুমো খেলো হ্যান্স। দাঁড়িয়ে পড়ে বলল, বাস, দুটো কম্বল দিলে খুশি হতাম, সেই সঙ্গে তামাক আর নতুন একটা ছোরা কেনার জন্যে 5 সিলিং। বাসের অস্ত্রগুলো কোথায়? ওগুলোতে তেল দেব। আরেকটা অনুরোধ বাস, আপনার ইনটম্বি নামের সেই ছোট রাইফেলটা অবশ্যই নেবেন। ওটা দিয়েই তো আপনি জবাইয়ের টিলায় শকুনদের গুলি করেছিলেন। ওটাতেই তো আমি গুলি ভরে দিয়েছিলাম। আর আপনি হাঁসের টিলায় ডিনগান যাকে দুমুখো বলতো, সেই বুয়াকে ভয়ঙ্কর লড়াইতে হারিয়েছিলেন। এই নাও 5 সিলিং। হান্সের হাতে কয়েন দিলাম। কম্বল, নতুন একটা অস্ত্র আর দরকারি সব কিছু পেয়ে যাবে সময় মতো। পেছনের ঘরে আমার অস্ত্রগুলো পাবে। আরেক বাস যাবে আমার সঙ্গে, তার অস্ত্রগুলো আছে ওখানে। যাও, ওগুলোতে তেল দিয়ে ঝকঝকে করে রাখো। এক সময় শেষ হলো আমাদের যাত্রার প্রস্তুতি পর্ব। অস্ত্রের কেস, গুলির বাক্স, ওষুধ, উপহারের সামগ্রী ও খাবার দাবার তোলা হলো ডেলগাডোর জাহাজ মারিয়ায়।
আমার কেনা 4টে গাধাও সঙ্গে নিলাম, দরকারে চড়াও যাবে, আবার মালপত্র বহনেও কাজে আসবে ওগুলো। পাঠক, বন্যপ্রাণী ছাড়া শুধুমাত্র মানুষ ও গাধাই বিষাক্ত। স্বেচ্ছি মাছির কামড়ে অসুস্থ হয় না। ডারবানে আমাদের সেই দিন চলে এলো। দিন শেষে নামলো চমৎকার রাত। মাসের শেষ, আকাশে পূর্ণ যৌবনা চাঁদ ঝিকঝিক করছে। পর্তুগিজ ডেলগাডো জানিয়ে দিয়েছে আগামীকাল দুপুরের পর জাহাজ ছাড়বে সে। বারান্দায় স্টিফেন সমার্স আর আমি ধূমপান করতে বসলাম। আলাপ শুরু হলো আমাদের অভিযান নিয়ে। আমি বললাম, ব্রাদার জন না এলো না, এটা সত্যি অবাক ব্যাপার। অথচ যাবার ব্যাপারে দীর্ঘ প্রতিজ্ঞ ছিল মানুষটা। শুধু অর্কিডের জন্যে নয়, আরও কিছু একটা তাকে টানছিল।